9-10-এ সমস্যাটা বেশি আছে, মানে চ্যালেঞ্জের জায়গাটা। 11-12-এ চ্যালেঞ্জের জায়গা বলতে ওই ট্র্যাপিজিডাল রুল যেটা আছে ওইটা একটা চ্যালেঞ্জের জায়গা আছে। ওই কোশ্চেনটা অপশান এ ডি হতে পারে। আরেকটা বিষয়, ওই আরেকটা কোশ্চেন ছিল সবাই বলছে যেটা ওই বাইনোমিয়াল, ওই যে কোশ্চেনটা আছে না এনসিআর, এটা ঠিকই আছে বুঝলে, এটা n-1 r-1 p⁻r q⁻n−r এটাই হবে। ওই আর এফ যদি আর সাকসেস থাকতো তাহলে কিন্তু ফার্স্ট অপশনটা হতো। এই আর এফ আর এনএফ এই জায়গাটা, এই তম জায়গাটা থাকার জন্য অপশন এটা কারেক্ট হচ্ছে না। কথা ক্লিয়ার আসছে না, আচ্ছা দেখি তোমার নেটওয়ার্কের প্রবলেম আছে বলো। বই আছে এক্স্যাক্টলি আর সাকসেস আর কোশ্চেন আছে আর সাকসেস, ব্যাপারটা কি? হ্যাঁ আর সাকসেস, এক্স্যাক্টলি আর সাকসেস। এইটা ডাউটফুল আমার একটু লাগছে। এই কোশ্চেনটা চ্যালেঞ্জ করতেও পারো, কারণ আমি এই কোশ্চেনটা কোথাও খুঁজেই পেলাম না। কীভাবে কোশ্চেনটাকে থ্রো করা হলো, এখানে দেওয়া হলো, এখানে ওই আই থেকে ওরা অ্যান্সারটা দিয়েছে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে এরা অ্যাকচুয়ালি। তারপরে বাইনোমিয়াল এই যে ডিস্ট্রিবিউশনটা দিয়েছে ওখানে, কী ডিস্ট্রিবিউশন দিয়েছিল গো? বাইনোমিয়াল বাইনোমিয়াল নয়, বার্নলি দিয়েছিল। বার্নলিতে এন আর পি লেখা আছে, তাহলে প্যারামিটার তো বার্নলিতে একটাই হয়, অনলি ওয়ান প্যারামিটার। এখানে দুটো প্যারামিটার দিল, এই হিসাবে অ্যান্সারটা আমার একটু ডাউট লাগছে। এবার চ্যালেঞ্জ করতেই পারো, যে হোক করে দাও চ্যালেঞ্জ, অসুবিধা কিছু নেই। আর একটা বিষয় বলি, এই চ্যালেঞ্জ করালে নিজেদের মধ্যে যেন একটু সমস্যা না হয়, কারণ একটা কোশ্চেন হয়তো কেউ করেছে সঠিক, সেই কোশ্চেনটা কেউ চ্যালেঞ্জ করে যাচ্ছে, সে হয়তো অ্যান্সারটা যদি তার যুক্তিটা ঠিক থাকে সে নাম্বারটা পাক না, কি আছে? কারণ নিজেদের মধ্যে তো দ্বন্দ্ব করে লাভ নেই, যে ওটা ও পেয়ে যাচ্ছে, এটা অ্যাকচুয়ালি চাকরির পরীক্ষা যদিও, সেই জন্য চ্যালেঞ্জ করার জায়গাগুলো না নিজেদের মধ্যে গোপন রাখবে, থ্রোল করে দিলে না আরেকজনের খারাপ লাগতে পারে। ঠিক আছে, আমি ঠিক বলছি? যে যেটা চ্যালেঞ্জ করবে আমাকে পার্সোনাল মেসেজ করে দেবে, গ্রুপে না দিয়ে। তাতে করে কী হবে, তোমার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক বজায় থাকবে। কারণ ওপেন হয়ে গেলে বলবে আমি এই কোশ্চেনটা এত ব্রেন খাটিয়ে করলাম, এটাকে আবার চ্যালেঞ্জ করছে, নাম্বারটা এরাও পেয়ে যাবে, তার হয়তো মনটা খারাপ হতে পারে, কারণ কম্পিটিশন ব্যাপার। কথা হ্যাঁ বলো। যে অ্যানসারটা দিয়েছে ওই অ্যানসারটা থাকবে, ওর পাশাপাশি আর কোনো অ্যানসার অ্যাড হবে। হ্যাঁ ওই নাম্বারটা দিয়েছে তার হবে, বি অ্যাড হবে বা সি অ্যাড হবে বা বোথ হবে, কোনো অ্যাড হবে, ওটা যে মাইনাস হয়ে যাবে এরকম না, মাইনাস হবে না। মানে আমি বলতে চাইছি তার হয়তো 45টা হয়েছে, ভালো করে বোঝো, তোমার হয়তো 45টা হয়েছে, কিন্তু আমার অ্যাড করতে পারে। এ অপশন আর বি অপশন বলছে অ্যান্সার হবে। এবার তুমি হয়তো বিটা করেছো, এটা করেছো, আর এ হয়তো বিটা করেছে, তার মানে এ অফিসিয়াল অ্যান্সার কি অনুযায়ী এ বলছে তাহলে আমার 45 ঠিক আছে, তো ভালো না। কিন্তু তোমার দেখো এই এটা ক্লেম করার জন্য, মানে চ্যালেঞ্জ করার জন্য তোমার দেখো আরেক নম্বর অ্যাড হয়ে গেল, তাহলে তুমি দেখো এগিয়ে গেলে। আমি এটাই বলতে চাইছি, তখন এর আবার খারাপ লাগবে যে আমার থেকে 1 নম্বর এগিয়ে গেল, এইটাই বিষয়, আর কিছু না। চ্যালেঞ্জ সবাই করছে, আশা করি দেখবে করে দেবে, অত চাপ নেওয়ার দরকার নেই। তো আজকে ক্লাস 11-12-এ যারা অন্তত আমাকে জানিয়েছে তাদের মধ্যে থেকে আমি বলি, ওই গ্রুপেই দেখবে একজন 57 পেয়েছে, আরেকজন বললো সকালে 49, আরেকজনের 48, হ্যাঁ আরেকজনের 44, এগুলো আমি পেয়েছি, আরেকটা পেয়েছি 42, এইভাবে চলছে। বাকিদের আমি এখনও কোনো রিপ্লাই পাইনি, আর অনেকে দিয়েছে, আমি কিন্তু ওগুলো এখনও দেখার সময় হয়নি, বুঝতে পেরেছো? এরকম চলছে, সেই জন্য আমি বলছি জেনারেলদের দেখবে এই 45 মোটামুটি কাট অফ চলে আসবে অ্যাভারেজ করলে, কারণ এই মার্কসটা ওই 1% ক্যান্ডিডেট হয়তো পাবে। ভ্যাকান্সি তো আর আমার ওই 1 র্যাঙ্ক করার প্রয়োজন নেই। 10 যোগ করলে কেউ পাবে না নতুনরা। কি বলছো 10 নম্বর যোগ করলে? আমি তো সব কিছু, 10 যোগ করলে। আচ্ছা আমি কাট অফটা তো বলেছি যে 70 মধ্যে, ঠিক আছে, 60 তোমাদের নিজস্ব, আর ওদের হচ্ছে এক্সপিরিয়েন্সের 10 ইন সার্ভিস। আমি কথাই বলছি, যদি ওরা পায় তাহলে টোটাল 70 হয়ে গেল। এবার আমার কাছে খবর আছে, তোমরা তো এসব তথ্য সংগ্রহ করতে পারবেও না, জানো না কীভাবে তথ্য সংগ্রহ করতে হয়, বুঝলে? আমার কাছে খবর আছে ইন সার্ভিসদের অনেকেই 30 থেকে 32ও পেয়েছে। এবার তুমি 10 অ্যাড করো না, কত হচ্ছে? 40, 42, আমি আরও বাড়িয়ে দিলাম, 44, 45 পর্যন্ত নিয়ে গেলাম, বুঝতে পেরেছো? সেই জন্য বলছি তোমরা এই ব্যালেন্স হয়ে যাবে 45। বলো সবার দরকার নেই তো, 11-12 তো প্রায় 2,500 টিচার, 9-11 মিলিয়ে ওদের মধ্যে 300 জন পেলেই হবে 40-এর উপরে, মানে সবাই তো 10 পাচ্ছে তো, তাই বলছি। 9-11 সবাই যদি 10 করে পায়, আরে বাবা ভ্যাকান্সি তোমার বাড়বে, তুমি দেখবে ভ্যাকান্সি ইনক্রিজ হবে, তুমি দেখে নেবে, বুঝতে পেরেছো? আরেকটা বিষয় বলি, আরও ভ্যাকান্সি ইনক্রিজ হয়ে যাবে এদের মধ্যে, কিন্তু এই যারা এই বিলো 30 পেয়ে যাবে না 60-এর মধ্যে, এরা একটাও কিন্তু কি বলছি কাট অফ ক্লিয়ার করতে পারবে না। তাহলে এরা কোথায় যাবে?
এদের আমি শুনলাম আজকে, আমার সঙ্গে কথা হয়ে যাবে, এগুলো বাইরে যেন প্রকাশ করো না, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদেরই আমি বলছি, এগুলো বাইরে প্রকাশ করা যাবে না, কারণ আমার সঙ্গে তার মানে গোপন কথা হয়েছে, সেই জন্য এগুলো বাইরে প্রকাশ করা যাবে না। তোমাদের বলাটাও আমার ঠিক হচ্ছে না, এত কিছু বলে দেওয়াটা, তোমরা এত মানে সব কিছু তথ্য জানতে চাইছো, এটাই আমি বলছি, ঠিক আছে, তার মানে সব কিছু খুলে বলতে হবে, তার কোনো এত ইয়েগুলো হয়? এইগুলোকে যে কোনোভাবে অন্য ডিপার্টমেন্টে জব দিয়ে দেবে, ঠিক আছে? আর কিছু বললাম না। সেই জন্য বলছি, ইন্টারভিউটা তোমাদের কম্পিটিশান কিন্তু তোমাদের নিজেদের মধ্যে, ইন্টারভিউয়ে কম্পিটিশান ফ্রেশারদের সঙ্গে ফ্রেশারদের, ওখানে কোনোভাবেই ইয়েদের সঙ্গে তোমাদের কম্পিটিশান আসবে না, ইন সার্ভিসের সাথে। আচ্ছা, আগের দিনে ক্লাস 3টা দুটো ভিডিওতে দেখবে করা আছে, হ্যাঁ, মাঝে সেই ফোন এলো দিয়ে কেটে গেল। বাকিদেরও আছে, ফিমেলদেরও আছে, আমি দেখলাম ওই 42, 44, এইভাবে সব চলছে, 43 এভাবে আছে। যাই হোক, আমাদের যে জায়গাটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউয়ের এই 20 মার্কসের মধ্যে আমাদের মিনিমাম যেন 15 মার্কসটা আসে, ঠিক আছে? সেই দিকে খেয়াল করতে হবে। আর যেটা মানে বলার বিষয় আছে আজকে, যে সামনে তো ধরো পুজো চলে আসছে, যাদের পুজো থাকবে তারা ওই লাইভ ডেমোতে এখন আসতে পারবে না, পুজোটা মিটলে আসবে, কিন্তু যাদের পুজোর ব্যাপারটা নেই তারা তো ফ্রি থাকবে। সেই জন্য তাদের আমি ওই 4 দিন ডেমোটা আমি নেব। ডেমোটা কীভাবে নেবো বলছি। ফার্স্টে কী করবে, একটা যদি সম্ভব হয়, আমি সম্ভাবনার কথাটা বলছি, হ্যাঁ, যদি একটু টাকা খরচা করো, তোমাদের কিন্তু এই নাম্বারটা পেতে সুবিধা হবে। একটা ছোটো থেকে একটা ওই ব্ল্যাক কালারের একটা বোর্ড কিনে নেবে, যেটা তোমার বাড়িতে দেখবে বাচ্চাদের পড়াতে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে, এটা কিন্তু অপচয় নয়, ঠিক আছে? বা তুমি যদি টিউশনি পড়াও, তোমার দেখবে কাজে লেগে যাবে। এই বোর্ড একটা কিন্তু তোমাদের জোগাড় করতে হবে, সেটা হোয়াইট হতে পারে, ব্ল্যাক হতে পারে, গ্রিন হতে পারে, যা কিছু একটা হোক। এবার এখানে তোমাকে ডাইরেক্ট আমি যখন বলবো, আমিও লাইভে আসবো, তা আমি একটা লিস্ট বানিয়ে দেবো, হ্যাঁ, একটা লিস্ট দিয়ে দেবো, একটা ডেট দিয়ে দেবো। হয়তো আমি এখানে বললাম 27 তারিখ, 27/9/2025, ঠিক আছে? আমি 5 জনকে ডাকবো, ফাইভ ক্যান্ডিডেট। এবং এই যে 5 ক্যান্ডিডেটকে ডাকবো, সেই দিন প্রত্যেককে কিন্তু ক্যামেরা অন করতে হবে, ঠিক আছে? কারণ এখানে যদি ক্যামেরা অন করে না তোমরা বিষয়টা আমাকে দেখাতে না পারো, তাহলে কিন্তু তোমরা কিন্তু আলটিমেট ফেঁসে যাবে এখানে, ঠিক আছে? এই জায়গাটা গিয়ে ফেঁসে যেতে পারো। কারণ অনেক দিন তোমরা বিএড করে এসছো, বহু কিছু বলারও থাকবে, তোমার যে মানে যে জায়গাগুলো ফল থাকবে, আমাকে কিন্তু ওগুলো ঠিক করে দিতে হবে, ওটা একটা পয়েন্ট। তারপরে কীভাবে রিপ্রেজেন্ট করবে নিজেকে, তার আগের দিন আমি বলে দেবো, ঠিক আছে? টোটাল পয়েন্ট বলে দেবো, কী করতে হবে না হবে। কথা তো আমার ক্লিয়ারই আছে, সবাই তো শুনছে, তোমার প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা, বেশ, তাহলে 5 জন করে ডাকবো আমি। টাইমটা হবে সম্ভবত 11টা থেকে এই 11টা নয়, 10:30 করে দিলাম। 10:30 থেকে আমি টাইমটা নেব ওই 12টা পর্যন্ত, ঠিক আছে? তাহলে 5 জনকে আমি মিনিমাম 15 মিনিট করে টাইম দেবো। যে লিস্ট দেওয়া হবে সেই দিন তোমরা যদি প্রবলেম থাকে আমাকে জানাবে, যে আজকের দিনটা আমার সমস্যা আছে, হবে না, ঠিক আছে? তোমাকে তাহলে কেটে অন্য ডেটে করে দেওয়া হবে। এই 27 তারিখ থেকে শুরু হবে, এটা মাথায় রেখে কাজ করবে। বা ফ্রাইডে যে ডেটটাই করুক, হ্যাঁ, 10:30 PM নয়, এটা AM, সকালে, দিনের বেলা সুবিধা হবে। নিজেরা সেইভাবে মানে যেভাবে ইন্টারভিউ দিতে যাও, সেইভাবে যতটা পারবে রেডি হওয়ার চেষ্টা করবে, তার থেকে কম হলে কিছু ক্ষতি নেই, ঠিক আছে? এবং সেই দিন শুধুমাত্র ওই 5 জনই অনলাইনে আসবে। আর যদি কারো দেখার ইচ্ছা হয়, দেখবে, রেকর্ডিং দেখে নেবে, ঠিক আছে? ওই 5 জন, যেদিনকে 5 জনকে ডাকবো, 5 জনই আসবে, সেই 5 জনই থাকবে পরপর সিরিয়ালে, সেইভাবে ডেমোটা নেওয়া হবে। এবং আমি অনলাইনে থ্রু কোশ্চেনে করবো তোমাকে ডাইরেক্ট, আমার ভিডিও অন থাকবে। বোঝা গেল ব্যাপারটা? তুমি একটা বিষয় পড়াচ্ছ, তোমার নিজের একটা টপিক হতে পারে, বা আমি হয়তো সিলেক্ট করেও দিতে পারি। মানে ফার্স্ট দিনটা তোমাদের নিজেদের সলিড মানে ইয়ে হবে, মানে নিজের মতো পছন্দসই টপিক হবে। সেকেন্ড ডেতে আমি দেবো, থার্ড ডেতে তোমরা আবার নিজের এক মতো চুজ করবে, আর লাস্টে আমি আবার নিজের মতো দেবো। এবং কোন কোন জায়গাগুলো দেবো সেগুলো আমি লিস্ট বানিয়ে দেবো, সেই লিস্টগুলোকে ফলো করতে হবে। তাহলে এটা করতে পারবে তো? সবাই হ্যাঁ কি না দাও। এটা কিন্তু করতে হবে, কারণ এই বছর এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ নাহলে এখানে ভয়টা না কাটালে কিন্তু সমস্যা হতে পারে, বুঝতে পেরেছো? আর নভেম্বরে কনফার্ম থাকো, ইন্টারভিউ শুরু হয়ে যাবে। আর যে দেবে না পার্সোনাল, তার ব্যাপার আমার কোনো চাপ নেই। কেউ যদি বলো যে আমি দিতে পারবো না বা আমার প্রবলেম আছে, আমি কিন্তু তার দায়িত্ব নেবো না, কারণ আমাকে ফর্মালিটি মেনটেন করতে হবে। এবার যে জিতে দেবে দেবে, না দেবে না দেবে, মানে বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে। হ্যাঁ, বলো। স্যার, হুম। বলছিলাম
যে যে ডেমোটা হবে হুম ওই ডেমোটা কি নিজের ইচ্ছা মতো যে কোনো টপিক দিয়ে ওই তো করতে পারবো এই টোটাল না এক একজনকে ওরা ভালো করে বোঝো, এক একজনকে চারটে করে ডেমো আমি নেবো এক একজনের। নাটকের কথা বলছি না, ওখানকার কথা বলছি। ওখানে ওখানে এরকম ভাবেই ওখানে হবে। কি মনে হয় এই দেখো দুটো সম্ভাবনাই হতে পারে, তারাও দিতে পারে, তোমার নিজের চয়েসফুলও হতে পারে। এবার আমি যেদিন দেবো না নিজে থেকে, তখন তুমি সেই দিন বুঝতে পারবে যে কিভাবে ওই পরিস্থিতিটাকে হ্যান্ডেল করবে। বুঝতে পারছো, সেই মহড়াটা এখানে যে হতে পারে। ওনারা ইচ্ছা মতো দিতে পারে আবার নিজের ইচ্ছা মতো বলতে পারে যারা তোমার ইচ্ছা মতো পড়াও না বলো নাকি? হ্যাঁ, যা কিছু থাকতে পারে, ওটা কোনো ইয়ে না। তবে ওই 2 থেকে 3 মিনিট হয়তো টাইমটা পাবে, কি বড় জোর 4 মিনিট টাইমটা দেবে। সেই 4 মিনিটের মধ্যে একটা টপিক তোমাকে এমনভাবে ওদের উপস্থাপনা করতে বলেছে, মানে তুমি অ্যাকচুয়ালি একটা, তোমাকে ধরো একটা যাত্রাপালা বা নাটকের রোল দেওয়া হয়েছে, রোল, তাই তো? একটা অভিনয়ের পার্ট দেওয়া হয়েছে তোমাকে, 5 মিনিট আছে। ওই সময় মঞ্চে তুমি গিয়ে যেটা তুমি প্র্যাকটিস বা রিহার্সাল করেছিলে, থ্রো ওইটা ওখানে বলে দেবে, ব্যাস। তুমি স্কুলে পড়াচ্ছ না ওটা, কিন্তু তুমি ওদের ইচ্ছা মতো নিজেকে কি ওনারা কতটা শোনো, তুমি নিজেকে কতটা স্বতঃস্ফূর্তভাবে রিপ্রেজেন্ট করছো, এটা 1 নম্বর পয়েন্ট। তুমি প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ বা যে আমরা সেন্টেন্সগুলো ওখানে বলবে, বাক্যগুলো, প্রত্যেকটা বাক্য যেন সুস্পষ্ট হয়, পরিষ্কার বোঝা যায়। তুমি তোমার ল্যাঙ্গুয়েজই বলবে এবং সেটা সুস্পষ্ট বোধগম্য যেন হয়। তুমি একটা একবার বলে দিয়ে চলে গেলে ওরকম বলে হবে না, কিন্তু বুঝতে পারছো? ক্লিয়ার, যেটা বলতে চাইছি ভুল হোক, কিন্তু বিষয়টা যেন ক্লিয়ার থাকে। তোমার ভুল হতেই পারে, বলো। যদি ওনাদের ইচ্ছা মতো দেয় তাহলে খুব চাপ হয়ে যাবে, কারণ 2-3 মিনিটের মধ্যে বা 4 মিনিটের মধ্যে কোনো একটা টপিক তুমি নোট করে বললেন যে এটা পড়াও, সেটা প্রেজেন্টেশন করাটা খুব শোনো, চাপ। এমন আর যদি টপিক, ইচ্ছা মতো শোনো, এমন কিছু টপিক দেবে না, তার জন্য তো তুমি ইন্টারভিউর জন্য অ্যাডমিশন হয়েছে বা ক্লাসগুলো করছো, এমন কোনো টপিক দেবে না যেটা তুমি পারবে না। একটা ম্যাথামেটিক্সের স্টুডেন্ট কি পারবে না পারবে তারা সবটাই জানে, ঠিক আছে? ওইটা নিয়ে চাপের কিছু নেই। তোমাকে যদি বলি যে তুমি এখন এই দীঘার সমীকরণটা একটু বলো তো, দীঘার সমীকরণের বোর্ডে একটু পড়াও তো, ছাত্রদের কীভাবে পড়াবে। তুমি দীঘার সমীকরণ, তুমি তো মাস্টার ডিগ্রি করেছো বা গ্র্যাজুয়েশন করেছো, বিএড করেছো, যাই হোক, তুমি এই বোর্ডে এই দীঘার সমীকরণটা একটু পড়াও, কীভাবে পড়াবে? যাতে করে ওই 2 থেকে 3 মিনিটের মধ্যে মোটামুটি একটা আইডিয়া আসে। তার মানে 2 থেকে 3 মিনিট টাইম দেওয়া হয়েছে, মানে তুমি এই নয় যে হ্যাঁ রিডিং করে চলে গেলে, তা নয়। তুমি ওই 2 থেকে 4 মিনিট হয়তো তোমার টোটালটা তুমি কভার করতে পারছো না, কিন্তু যতটুকু পড়ালে ততটুকু ওরা কিন্তু ক্লিয়ার বুঝে গেল তুমি কি বোঝাতে চাইছো, ঠিক আছে? এইটা যেন হয়, তোমাকে থামিয়ে দেবো না, ঠিক আছে ঠিক আছে আর করতে হবে না। আমি এটাই বলতে চাইছি যে 2-3 মিনিট যেটুকু পাবে সেইটুকু টাইমটা যেন এমনভাবে নিজেকে উপস্থাপনা করবে, যেমন দেখবে একটা সিনেমায় যারা ভালো অভিনেতা হয়, দেখবে এমনভাবে অভিনয়টা করে বেরিয়ে যায়, টোটাল দর্শকরা কিন্তু বুঝে যায় যে কি বলতে চাইছে। এটা আমার হচ্ছে বলার বিষয়। তাহলে ফার্স্টে তুমি একটা দীঘার সমীকরণ কীভাবে বোর্ডে পড়াবে ছাত্রদের বোধগম্য হয়, তাহলে প্রথমে ইকুয়েশনটা লিখতে যাবে না, ফার্স্টে ওদের বলবে যে তোমরা সমীকরণ বলতে কী বোঝো। তাহলে একটা ফাংশন এফ(x) = 0, সেই ফাংশনটা আমরা এই মানে বেশি দূর যাবে না, যদি ax + b এইভাবে লিখবে সমান 0, যেখানে a ≠ 0, তাহলে এটা একটা সমীকরণ। তারপরে চলে যাবে ax² + bx + c = 0, a ≠ 0, দিয়ে বলবে এটা একঘাত, এটা দ্বিঘাত, কারণ এখানে এই সর্বোচ্চ ঘাত 2 আছে আর এখানে 1 আছে, সেই জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণ এই দুটো বীজ থাকবে, যেহেতু সর্বোচ্চ ডিগ্রি 2 আছে, এইভাবে বলবে। আরও যদি এই রিলেটেড আবার কোশ্চেন করবে, তাহলে একটা দ্বিঘাত সমীকরণের দুটো বীজ কি সমান হতে পারে? তখন তুমি বলবে হ্যাঁ হতে পারে। এবার বলবে কখন হবে, তাহলে সি এর আর কোন ভ্যালুটা, মানে ডিসক্রিমিনেন্ট কী আছে, b² - 4ac, তাই তো? এটা যদি 0 হয় তাহলে আমরা কি বলবো, ওটা শুনতে পাচ্ছ না, সবাই শুনতে পাচ্ছ? আচ্ছা, স্টুডেন্টদের কন্ট্রোল রুমটা দেখি দেবো, ঠিকই তো আছে সব। হ্যাঁ শুনতে পাচ্ছি। ও নেটওয়ার্কের প্রবলেম আছে, যারা শুনতে পাচ্ছে না। এই গেল মোটামুটি বিষয়বস্তু। যে কোনো টপিক তুমি তোমার যা আইডিয়া আছে, আরেকটা হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে নিজেদের মধ্যে কিন্তু এই সেলফ কনফিডেন্স এটা যেন থাকে। তুমি এত বড় একটা এক্সাম দিয়ে এলে, এত % মার্কস পেলে, তাহলে সেলফ কনফিডেন্সটা কিন্তু রাখতে হবে, আত্মবিশ্বাস নিজের প্রতি, যে তুমি মাস্টার ডিগ্রি করেছো, বিএড করেছো, তোমাকে আবার ওরা কি আটকাবে? বলছে তুমি কারেন্ট আছে, ওদের ভাই ঘুরিয়ে প্রশ্ন ধরে দেবে যে এটা যদি হয় এটা এরকম হবে, ব্যাস পরিষ্কার বলে বেরিয়ে চলে আসবে। ভয় পাওয়ার কি আছে? এই সেলফ কনফিডেন্স ব্যাপারটা রাখতে হবে। আরেকটা বিষয় তোমাদের বলি, তোমরা হয়তো বিষয়টা হয়তো জানো না বা এটাকে বিশ্বাস করবে বলে আমি জানি না। ধরো তুমি যেদিন ফর্ম ফিল আপ করেছিলে এই SLST, দেখবে তোমাদের মনে কিন্তু একটা ইচ্ছা, বা আমি যেটা বলছি মানে বলতে চাইছি যে একটা মনে মনে তোমরা কিন্তু একটা প্রেডিকশন করে রেখেছিলে যে আমাকে কিন্তু জবটা পেতে হবে, মানে স্কুলের মানে টিচারটা, মানে অ্যাসিস্ট্যান্ট টিচার, বা আমি এই অ্যাসিস্ট্যান্ট টিচারই বলছি সব। তা তোমার মনে কিন্তু একটা ছবি গেঁথে গেছিলো যে আমাকে এই পরীক্ষাটা ভালো করে দিতে হবে এবং এই স্কুলে পড়ানোর এই শখটা পূরণ করতে হবে। তোমার ভিতরে ভিতরে কিন্তু দেখো একটা ছবি তৈরি হয়ে গেছিলো, তুমি একজন টিচার হতে চাইছো। যাদের মনে দেখবে ছবিটা তৈরি হয় না, তারা সবগুলো দেখবে সব, মানে আমি এটাকে ফেলই বলছি, সব ফেল করেছে। এই ছবিটা যাদের মধ্যে তৈরি হয় না এই পরীক্ষা দেওয়ার আগে,
তারা কিন্তু এবার হ্যাঁ অনেকের মধ্যে হয়েছে, কিন্তু যাদের মধ্যে এটা বেশি করে হয়েছে না, মানে আমাদের মন এমন একটা মানে বিষয়, মানে আমরা যেটাকে না মানে চাই মানে সর্বাত্মকভাবে মানে দিন রাত মনের মধ্যে একটা ছবি ফুটে ফুটে উঠছে, তাহলে দেখবে মনের এতটা ক্ষমতা মানে আকর্ষণ ক্ষমতা। তুমি দেখবে মন থেকে কোনো জিনিস চেয়ে দেখো তো একগ্রভাবে, এবং হ্যাঁ সেখানে তোমাকে তোমার সর্বোচ্চ দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে। চেষ্টা মানেই হচ্ছে তোমার মন কিন্তু আকর্ষণ করছে কোনো একটা মানে মানে বস্তুকে, এটা কিন্তু মানে চিরসত্য, এটা কিন্তু মানতে হবে যে মন যদি আমাদের কোনো বিষয়কে মানে প্রচণ্ডভাবে মানে আকর্ষণ করতে চায়, সেই সেই জায়গাটায় তুমি কিন্তু পৌঁছে যাবে, এটা আমি বিশ্বাস করি। এটা এখানে এখানে লজিক আছে, বুঝতে পেরেছো? সেই জন্য এই যারাই কোয়ালিফাই করেছে তারা দেখবে দিনরাত এই এক্সামটাকেই সব কিছু ভেবে নিয়েছো, তা এর বাইরে কিন্তু কেউ কোয়ালিফাই করবে না। এটা কিন্তু তুমি ভালো করে খোঁজ দিয়ে দেখো গা, কি আমি ঠিক বলছি? যারা প্রচণ্ডভাবে এই জায়গাটা মানে চেয়েছে মন থেকে, তারাই কিন্তু আজকে এই কাট অফটা ক্লিয়ার করছে। তুমি ভালো করে চিন্তা করে দেখো গেল, কিন্তু যারা ওই মানে ওই দিতে হয় দেবো, হ্যাঁ ওই হচ্ছে হবে, এই ধরনের ক্যান্ডিডেট কিন্তু কোনোদিন কোয়ালিফাই করবে না। আর তুমি যখন একটা জায়গায় পৌঁছে গেছো অলরেডি, ইন্টারভিউ বোর্ডে তুমি পৌঁছে গেছো, মানে তুমি মানে জাস্ট তুমি যদি নিজে থেকে মানে কোনো বদমাইশি টাইপের মানে বিহেভ না করো, কথাটা বোঝা যাচ্ছে? তোমাকে হয়তো একটা এমন কোশ্চেন করবে, তোমার ভেতরে ভেতরে কিন্তু অনেকের রাগ হতে পারে যে কোশ্চেনটা আমি পারবো না, আমাকে হয়তো কঠিন কোশ্চেনটা ধরলো। ওই কঠিন কোশ্চেনটা ধরেছে তোমাকে কিন্তু রাগানোর জন্যই, তোমার অ্যান্সার চাইছে না ওরা। এগুলো বুঝতে হবে, লজিক বুঝতে হবে। তোমাকে এমন একটা কোশ্চেন ধরলো, আমার এগুলো অভিজ্ঞতা থেকে বলছি, আমার বন্ধুদের মধ্যে আমার কথা হয়েছে, ওই কোশ্চেনটা ধরার একটাই মানে মানে ওদের উদ্দেশ্য তুমি কতটা কোশ্চেনটা থ্রো হওয়ার পর তোমার মানসিকতা তোমার মেন্টালিটি কতটা চেঞ্জ হচ্ছে। তুমি ঝড় করে উত্তর দিতে গেলে হবে না, কোশ্চেনটা ভালো করে বোঝো, শোনো, চুপচাপ থাকবে। যদি বলার হয় যে এইভাবে এটা এইভাবে হতে পারে, এইভাবে হওয়া উচিত, এইভাবে অ্যান্সারটা দেবে। যদি জানা থাকে, না জানা থাকলে পরিষ্কার বলে দেবে আমার জানা নেই, ভুলে গেছি, মনে পড়ছে না, এগুলো চলবে না। পরিষ্কার ওদের সামনে স্যারেন্ডার হয়ে যাবে, আমার জানা নেই। কারণ ম্যাথামেটিক্স হচ্ছে সমুদ্র, ঠিক আছে? ম্যাথামেটিক্স হচ্ছে সমুদ্র, এমন কিছু জিনিস আছে তোমার চোখের সামনে ঘুরছে কিন্তু তুমি জানো না আসল বিষয়টা কি। সেই জন্য সবার পক্ষে সব জিনিস জানা সম্ভব নয়, এটা স্বীকার করে নেবে। যদি সেরকম কোশ্চেন সামনে আসে, কখনই মনে পড়ছে না, ভুলে গেছি, এই ধরনের বাক্য কিন্তু বলা যাবে না, ওখানে বলা যাবে না। তার মানে ওরা পরিষ্কার বুঝে নেবে তুমি মিথ্যা কথা বলছো। আর মিথ্যাবাদীদের কখনো জব দেবে না। আর তুমি মিথ্যা বলছো কি সত্য বলছো, ওরা সব বুঝে নেবে। কোন কোশ্চেন যদি সত্যি মানে পড়েছি ভুলে ভুলে গেছি মনে পড়ছে না, তাহলে কি বলবো? বলবে আমি পড়ে যে ভুলে গেছি, এরকম তো হয় না সাধারণত। তোমাকে একটা সিম্পল বললো যে cos x এর ইন্টিগ্রেশন বলো, তুমি যদি বলো যে সেটা ভুলে গেছি, না, এমন কোশ্চেন হতে পারে সেই মুহূর্তে, যেমন অনেক কিছু তো ভুলে যায়, এবার যারা ভুলে গেলাম মানে ওখানে তো তখন তো বলতে, আমি যদি বলি যে জানি না, তাহলে বলবে গ্র্যাজুয়েশন পড়লে, মাস্টার্স পড়লে, এসএলএসটি পরীক্ষা দিলে এই কোশ্চেনটা তুমি ফেস করোনি যে জানি না বলছো। না ওই কোশ্চেনগুলো তোমাকে যদি বলে cos x এর ইন্টিগ্রেশন কি, তুমি বলবে এই কোশ্চেনের থ্রু দিয়ে বলবে যে আমি এটা জানি না। এই এই জায়গাটা জানি না হ্যাঁ, এটা মানায় না, মানে নট কি বলবো, এর সঙ্গে ম্যাচ করছে না। তোমার এখানে অ্যান্সারটা যে জানি না, এটা ম্যাচ করবে না। এখানে তাহলে কি বলবো? এখানে বলবে যে কি মনে পড়ছে বলবো, না এই তুমি মুহূর্তে। বলো, তুমি বলো, তুমি কি বলবে? আমি তো বলে একটা দেবো, তুমি একটা বলো না, তুমি কি আমি আমার ব্যক্তিগত মত বলি, আমাকে যদি জিজ্ঞাসা করে কনসেপ্ট ইন্টিগ্রেশন বলো, যদি আমি না পারি তাহলে আমি বলবো আমার ব্যক্তিগত মত যে স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ব্যাস। আজকে তোমার তাহলে কি মনে পড়ছে এখন, সেটাই বলো। তোমাদের কিছু করতে সেটা হবে প্রশ্ন করুক। না, না তোমাকে বলো তোমার যেটা মনে হবে সেটাই বলো। এবার দেখো এমন একটা, এবার দেখো এমন একটা কঠিন কোশ্চেন জিজ্ঞাসা করছে, হ্যাঁ যে কোশ্চেনটা আমি হয়তো মানে ফেসই করিনি, বা কঠিন টাইপের কোশ্চেন দেখে তো একটু বুঝতে পারবো কোশ্চেন শুনে যে কতটা কঠিন, কোন লেভেলের কোশ্চেন। লেভেলটা যদি হাই হয়ে যায় তাহলে বলতে না আমার জানা নেই এটা। হ্যাঁ, সেই জন্য কোশ্চেনের ধরন দেখে বুঝতে হবে যে তুমি কখন জানা নেই বলবে আর কখন বলবে ভুলে গেছি, বুঝতে পারলে? তুমি কোশ্চেনের ধরন দেখে বুঝতে পারবে যে তুমি কখন বলবে জানা নেই আর কখন বলবে ভুলে গেছি। এবার তুমি যদি জিজ্ঞাসা করো যে এটা তোমার কি জানা আছে সেটাই বলো, এবার তুমি সাইন এক্স বলে দিলে, বলে দেবো ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট যত পাই ওগুলো। তুমি বলে দিলে সাইন এক্স, হয়ে গেল আনসার। তারপরে তুমি ভয়ে হয়তো মানে ভুল হয়ে যাবে, ভয় বলছিলে না, এটা কিন্তু ওরা বুঝতে পারবে যে ভুলটা বলতে চাইছে না, ওই জন্য হয়তো বলছে যে মনে নেই। ওরা জিজ্ঞাসা করবে তুমি কি মনে আছে সেটাই বলো। থিওরিতে যথেষ্ট পড়ানো হয়েছে, একটা দিন করে এই জায়গাগুলো আলোচনা করতে হবে। এবার দেখো আমি স্কুল লেভেলের একটা কোশ্চেন যদি ধরি, এই জায়গাটা আছে ভালো রকম সিলেবাসে। এটা একটা আয়তক্ষেত্র, তাই তো? আচ্ছা প্রতিসম জায়গাটা তোমরা অনেকে টিউশনি পড়াও আমি জানি, তো যাই হোক, এই আয়তক্ষেত্রের প্রতিসম রেখা কটা বলো তো? এই ধরনের কোশ্চেন ধরবে, কারণ এই জায়গাটা অনেকে খেয়াল করবে না। প্রতিসাম্য রেখা কটা হবে আয়তক্ষেত্রে? সিমেট্রি লাইন। দুটো হবে।
দুটো হবে। কোন দুটো হবে? এবং হয়তো যে লাইনটা ওই লেন্সটাকে ডিভাইড করবে আর হ্যাঁ সমদ্বিখণ্ডিত করবে যে পয়েন্টটা, তাহলে এইটা হচ্ছে একটা পয়েন্ট এই বাহুর, আর এর বিপরীত বাহু হচ্ছে এইটা, তাহলে এই একটা পয়েন্ট এখানে সমদ্বিখণ্ডিত হবে। এবার এই লাইনটা যখন আমি ড্র করব, তাহলে এই লাইনটা সোজা হচ্ছে না, এই লাইনটা যখন ড্র করব তখন কি হবে, যে লাইনটা কিন্তু বোথ সাইডকে সমান দুভাগে ডিভাইড করতে পারবে, তখন আমি এই লাইনটার সাপোজ আমি নাম দিলাম এক্স ওয়াই, তখন এই লাইনটা হয়ে গেল একটা কি আমাদের প্রতিসাম্য রেখা। সিমিলারলি যখন এই সিডি বাহুর মধ্যবিন্দু আর এর বিপরীত বাহু হচ্ছে এইটা এবি, এদের মধ্যবিন্দু আমরা টানবো, তখন একটা প্রতিসাম্য রেখা পাবো। কারণ এই বরাবর যদি লাইনটা টানি সমদিক মানে সমান দুটো অংশ ভাগ হয়ে গেল, এদিকে যতটা পোর্শন আছে এদিকে ডায়াগোনাল হবে না, ডায়াগোনাল হবে না, ডায়াগোনাল হবে না ডায়াগোনালটা হবে না কেন? বলছি। দেখো ডায়াগোনালের ক্ষেত্রে আয়তের ক্ষেত্রে সিমেট্রি ব্যাপারটা আসবে না। তুমি এই এটা একটা লাইন, তাহলে এই বরাবর কাগজটা কিন্তু ভাঁজ করি, দেখো এটার সঙ্গে ম্যাচ করবে না, দেখো এটাকে উল্টে এর উপর চাপাও, এই পোর্শনটা ওদিকে বেরিয়ে যাবে, ঠিক বলছি? দুটো তুমি মেলাতে পারবে না, সেই জন্য সর্বসম্মতিভূত হয় তো, কি বলছো? এটা সর্বসম্মতিভূত হয়, সর্বসম ব্যাপারটা সর্বসম হয় তো, প্রতিসম ব্যাপারটা নয়, প্রতিসম ব্যাপার হচ্ছে তোমার এই লাইনটা যদি আমি যদি বলি যে প্রতিসম মানে প্রতিসম রেখা, ঠিক আছে, বা অক্ষ, তাহলে এই অক্ষে যতটা অংশ এদিকে থাকবে ততটা অংশ এদিকে থাকবে, কিন্তু তুমি এই টোটাল লাইনটা এই বরাবর দেখো ভাঁজ করে দাও, দেখো এই লাইন বরাবর কাগজটাকে ভাঁজ করো, দেখো এই পোর্শনটা ওইদিকে এইদিকে বেরিয়ে যাবে। বুঝতে পেরেছি? সেই জন্য এই ক্ষেত্রে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দুটোই হবে। নেক্সট, আচ্ছা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলো তো কেউ প্রতিসম রেখা কটা হবে? একটাই হবে। হ্যাঁ এই একটু মাইকটা অফ করো, খুব আওয়াজ আসছে। এই একটাই হবে, এটাই দেখো এই বরাবর দেখো ভাঁজ করো, আমরা একটাই অক্ষ পাবো, প্রতিসম অক্ষ একটা। আর সার্কেলের ক্ষেত্রে বলো। অসংখ্য হবে না ও তো ব্যাস বলছো, ব্যাস তো অসংখ্য বলছো, কিন্তু আলটিমেট কিন্তু একটাই হবে। এবার তুমি যেভাবেই করো সেই বিষয়টা একই দাঁড়াচ্ছে, সেই জন্য এখানে একটাই মানে ব্যাস বরাবর যে লাইনটা যাবে সেটাই হয়ে যাবে প্রতিসাম্য অক্ষ। তাহলে যে কোনো বৃত্তের মানে বৃত্তের যে কোনো ব্যাস বরাবর সবসময় মানে বৃত্তটা সবসময় কি ব্যাস বরাবর প্রতিসম হয়। কেন্দ্রগামী ব্যাস বরাবর। হ্যাঁ এবার এটাকে অসংখ্য ঠিকই বলেছো, অসংখ্য বলা যাবে, কারণ আমি তো আরও নিতে পারি, তাই না? ঠিকই বলেছো। দেখো এরকম একটা নিলাম, মানে ব্যাস তো অসংখ্য হবে, সেই হিসাবে এখানে অসংখ্যই হবে। এই একটা হলো, এই একটা হলো, মানে কেন্দ্র দিয়ে যতগুলো যাবে ততগুলোই হবে। তার মানে বৃত্তের ক্ষেত্রে অসংখ্য আমাদের কী পাওয়া যাবে? প্রতিসাম্য রেখা বা অক্ষ। রেখাই বলো, প্রতিসাম্য অক্ষ বা রেখা। নেক্সট, তিনটে মিডিয়াম তো হবে, স্যার ট্রায়াঙ্গেলের তো ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যদি হয় তিনটে হবে তো, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলে তিনটে, কারণ মিডিয়ান গুলো হবে, দাঁড়া আইসোসেলেস হলে একটা হবে। তিনটে হবে, ঠিক আছে। আর বর্গক্ষেত্রেরও দুটোই হবে, বুঝলে? কটা হবে গা? বর্গক্ষেত্রের প্রতিসাম্য অক্ষ কটা বলো? চারটে। এই ক্ষেত্রে কর্ণগুলো হয়ে যাবে, কারণ এই বাহুগুলোর ক্ষেত্রে তো হবেই, চারটে বাহুর জন্য দুটো, আর এখানে ডায়াগোনালগুলো প্রতিসাম্য অক্ষ হবে।
দেখো হচ্ছে না, মিলে যাবে দেখো, তার মানে টোটাল 4টেই হবে। আর এইদিকে একটা, আচ্ছা আমি আরেকটা এই ফিগার যদি ড্র করি, আমরা ঘুড়ি উড়াই না, ঘুড়ি, এগুলোর প্রতিসম কটা হবে রেখা? এরকম একটা থাকে অংশ, কাঠি দেওয়া থাকে, এর একটাই হবে বুঝলে। চলো এই জায়গাটা হলো, এই জায়গাটা, এটা কটা হলো? 4টি, এর একটি। আচ্ছা একটা ত্রিভুজের সর্বাধিক সূক্ষ্মকোণ কটা থাকে, থাকতে পারে? 3টে, 3টে, ভেরি গুড। 3টেই থাকতে পারে। হুম, বলি ত্রিভুজের রেখাদ্বয়ের মিলন বিন্দুকে কি বলে? মানে ত্রিভুজের রেখাংশের মিলন বিন্দুকে? শীর্ষবিন্দু, ভার্টেক্স। আচ্ছা বলে জ্যামিতি কাকে বলে, কি বলবে? সিম্পল কোশ্চেন, দেখো এগুলো একটু পড়তে হবে বুঝলে, হঠাৎ করে ধরলে কিন্তু তুমি মানে এক্সাক্ট উত্তর দিতে গিয়ে কোনো সমস্যা হতে পারে। সেই জন্য এমন বহু কিছু কোশ্চেন দেখবে আছে আমাদের, যেগুলো সরাসরি উত্তর দেওয়াটা কিন্তু মুশকিল। আজ তোমাকে 4 সেমি, 5 সেমি, 7 সেমি 3টে বাহু দেওয়া হলো, ত্রিভুজ আঁকা সম্ভব কি সম্ভব নয়? এইভাবে কোশ্চেন থ্রো করবে, কারণ যে কোনো মানে ক্ষুদ্রতম বাহু দুটো সমষ্টি তৃতীয় বাহু থেকে বৃহত্তর হলে ত্রিভুজ আঁকা সম্ভব। জ্যামিতির জনক কাকে বলা হয়? ইউক্লিড। আবার ধরবে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা 12টা বাজলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হতে পারে? 0। বৃত্তকলা কি? ইংলিশটা আমরা বলুন। এবং কতলিক সূত্রটা পাওয়া যাচ্ছে তাকে দিতে পারবো না। স্যার ইংলিশটা কি? ইংলিশ টার্মটা? দুটি বৃত্তের ব্যাসার্ধ হয় এবং বৃত্তচাপের দাস নবদ্ধ সমতলী ক্ষেত্রটা হচ্ছে বৃত্তকলা। বৃত্তকলাটা বলি কারণ এই জায়গাটা একটু বলা দরকার আছে, কি সব মেসেজ করছে। স্যার জ্যামিতি কাকে বলে বলুন? হ্যাঁ জ্যামিতি কাকে বলে এক কথায় বলুন। দাঁড়াটা বলে নিই, বৃত্তকলাটা বলি। দেখো বৃত্তকলা হচ্ছে ব্যাসার্ধ নেবে দুটো এবং তার দ্বারা যে চাপ, ঠিক আছে, এটা চাপ, তার মানে ওটা যদি এটা এ এটা বি, তাহলে ও এ হচ্ছে রেখাংশ, ও বিটা হচ্ছে রেখাংশ এবং এ বিটা হচ্ছে চাপ। তাহলে এই অংশটুকু, এই যে এরিয়াটুকু হচ্ছে, এটাকে বলছে বৃত্তকলা। মানে সেক্টর, হ্যাঁ এই পোর্শনটাকে বৃত্তকলা বলা হচ্ছে। মানে সেক্টর অফ সার্কেল। হ্যাঁ হ্যাঁ, আবার ওই দিকটাও বলতে পারো, এই দিকটা একটা অংশ হয়, এই দিকটাও তাহলে তো ওই ওই ওইভাবেই কিন্তু একটা বৃত্তকলাই হচ্ছে। এই ফাঁকা অংশটা এটাও একটা বৃত্তকলা, কারণ দেখো এখানেও এই দুটো ব্যাসার্ধ নিচে চাপটা অনেকটা বড় হয়েছে, মানে এই অংশটাকে বলে মুখ্য, এটা হচ্ছে মুখ্য বৃত্তকলা, এটা গৌণ মানে ছোট অংশটা। আচ্ছা জ্যামিতিটাকে বলতে পারবে না? ওইটাই বলবে যে ইংরেজিতে আমরা যে জিওমেট্রি বা জ্যামিতি শব্দটি এসেছে গ্রিক শব্দ জিওমেট্রিয়া থেকে। এবার জিও শব্দের অর্থ হচ্ছে জ্যা বা পৃথিবী আমরা বলতে পারি, আর মেট্রিয়া শব্দের অর্থ হচ্ছে পরিমাপ বা মিতি, মানে ভূমির পরিমাপ থেকেই আমাদের জ্যামিতি শব্দটির উৎপত্তি হয়েছে। মানে জ্যামিতির উদ্দেশ্য হলো কি বিন্দু, রেখা আর তল এবং যে ঘন বস্তু যেগুলো আছে বা বহুমাত্রিক যে মানে অনুরূপ যে বস্তুগুলো হয় তাদের আকার আকৃতি পরিমাপ সম্পর্কে যে আমরা জ্ঞান পাই বা অনুশীলন করি সেটাই জ্যামিতি।
ইউক্লিড ফেমাস ছিলেন, তাছাড়াও পিথাগোরাস, আর্কিমিডিস, থ্যালেস এরাও কিন্তু বিখ্যাত। যদি বলে কোন সভ্যতা থেকে জ্যামিতির সূত্রপাত ঘটেছিল, এগুলো হচ্ছে একটু তোমাকে ভয় খাইয়ে দেওয়া মতো। মেসোপটেমিয়া হ্যাঁ, না মিশরীয় সভ্যতা, ঠিকই বলেছো। মিশরীয় সভ্যতা হুম। মিশর তারপরে একটা কোশ্চেন দেখবে হয়, ওই কি সূত্র আছে না, শুল্ব সূত্র, এটা শুল্ব শব্দের অর্থটা কি? দড়ি বা পরিমাপ। বৈদিক যুগে শুল্ব সূত্র রচনায় আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত, ভাস্করাচার্য প্রভৃত যে ভারতীয় বৈদিক ঋষিগণের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য আছে। তোমরা এই জ্যামিতির ধারণার জন্য কিন্তু একটা বই, হ্যান্ডবুক রাখতে পারো, কাজে দেবে। দেখো বহু কিছু অজানা তথ্য কিন্তু ওখানে আছে। আর জ্যামিতি শব্দের অর্থে তুমি কি একজন বলছো না শর্ট ফর্মে বলার জন্য, তুমি শর্ট ফর্মে বলতে গেলে বলবে যে জ্যামিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ। আচ্ছা, মাইকটা অন করো, অফ করো। আচ্ছা, এই একটা একমাত্রিক বস্তু সম্বন্ধে কোনো একটা আইডিয়া দাও তো, মানে কোনো একটা বিষয় সম্বন্ধে যেটা একমাত্রিক। স্যার বিন্দু। বিন্দু মাত্রাহীন। দৈর্ঘ্য। হ্যাঁ, দৈর্ঘ্য হবে, এটা লাইন, দৈর্ঘ্যটা লাইন একমাত্রিক। লাইন হ্যাঁ, লাইন বিন্দু মাত্রাহীন। এইগুলো লাইন বা দৈর্ঘ্য যাই বলি, এগুলো হচ্ছে একমাত্রিক। আর দ্বিমাত্রিক যে বস্তুগুলো দুটো মাত্রা থাকে, যেমন আয়তক্ষেত্র বলতে পারো, তাই না? বা এক্স অক্ষ, ওয়াই অক্ষ আমরা যেভাবে ড্র করি, প্লেন, প্লেন বলছি, তল সরি, তল হচ্ছে দ্বিমাত্রিক। এই যে আমরা বোর্ডে লিখছি, এই হোয়াইট বোর্ডটা, তাহলে তল হলো দ্বিমাত্রিক। এক্স ওয়াই তল হিসাবে বলবে, কারণ আমরা আবার জেড, এক্স ওয়াই জেড, যখনই আমরা 3 ডাইমেনশনে যাই, 3টে তলকে কিন্তু একসঙ্গে বলা হয় না, যে কোনো এক্স ওয়াই এইভাবে বলি, ঠিক আছে? আর ত্রিমাত্রিক ঘনক, আয়ত ঘনক যাই বলো। জ্যামিতি পোর্শনটা আজকে একটু আলোচনা হোক। আচ্ছা, চতুস্তলকের তল কটা গো? চারটে তল। আচ্ছা, এটাকে কখন দ্বিমাত্রিক। সুষম চতুস্তলক বলা হবে? সমবাহু হবে সবগুলো ত্রিভুজ। হ্যাঁ, ভেরি গুড। সব তলগুলো। কটা ত্রিভুজ, যদি কটা ত্রিভুজ তৈরি হবে? চারটে। চারটে তলই সর্বসম ত্রিভুজ হবে, তাই না? আচ্ছা, ছবিটা কি আঁকবো? হ্যাঁ বই দেখে নেবে, এগুলো কি আবার টাইম নষ্ট করছে। আচ্ছা, প্রিজম কাকে বলে? হট করে ধরলো তোমায়। প্রিজম কাকে বলে? তলগুলো মনে হয় আয়তঘন হয়, মানে একটা লম্ববৃত্তাকার চোঙ, আর তলগুলো যদি হয় তলগুলো মনে হয় ওই আয়তঘন হয়। মনে হয় ওই বললে তো হবে তল। না। মানে চোঙের তল দুটো আয়তঘন বা অন্য কিছু বলে এগুলো। অনেকে চোঙের মতো হবে, কিন্তু ওই উপরে নিচে সার্কেলের জায়গায় অন্য কিছু থাকলে। দেখো, মোটামুটি একটা ফিগার ড্র করা হলো। এটা একটা প্রিজম। বলছে প্রিজমের পার্শ্ব তলগুলো পরস্পর সমান হয়, মানে এই তলটার সঙ্গে কোন তলটা গো? নামগুলো দিই, এ বি সি এক্স ওয়াই জেড। বলছে প্রিজমের পার্শ্ব তলগুলো পরস্পর সমান,
এবং পার্শ্ব মানে এটাকে triangular pyramid। আয়তাকার হতে পারে। এদের যে পার্শ্ব তলগুলো আছে দেখো, এই হ্যাঁ, এটার সঙ্গে এটা যদি দেখি, দেখো এটার সঙ্গে এটা বলছি, এই যে তলটা আছে, এই তলটা দেখো আয়তাকার টাইপের লাগছে, বা সামান্তরিক ফিগারও হতে পারে। এটা দেখো আবার অনেকটা সামান্তরিকের মতো। বলছে যেসব ঘনবস্তুর দুই প্রান্ত বহুভুজাকার, এই যে বহুভুজাকার দুই প্রান্ত, এবং পার্শ্ব তলগুলো বর্গাকার হতে পারে, আবার আয়তাকার হতে পারে, এবং প্রান্তীয় তল দুটি সমান্তরাল ও সর্বসম হয়, মানে এই প্রান্তের সঙ্গে দেখো এই প্রান্তে, তাদের প্রিজম বলা হবে। একটা এক্সাম্পল যদি বলে কি বলবে, তাবু। তাবু যখন আমাদের দেখবে তৈরি করা হয় ঠিক প্রিজমের মতো ফিগার নেয়। তারপরে আছে পিরামিড। পিরামিডটা তো মনে হয় বললাম না, বলেছি চতুস্তলক। আচ্ছা পিরামিডের একটা কেউ বলো তো, এই এক্সাম্পল বৈশিষ্ট্য বলো তো একটা পিরামিডের। মিশরের পিরামিড ছোট বড় এরকম হয়ে থাকে না, এরকম একটা, এই পাশে আবার একটা এরকম, এভাবে মোটামুটি হয়ে থাকে। পিরামিডের ভূমি সমতল এবং বহুভুজ বিশিষ্ট। ত্রিভুজাকৃতি যদি পিরামিড হয়, সেই পিরামিডের তল সংখ্যা কটা হয় বলো তো? এটা মনে হয় তোমরা জানো। যদি একটা পিরামিডের তলটা যদি ত্রিভুজাকার হয়, তাহলে এই ত্রিভুজাকৃতি একটা পিরামিডের তল সংখ্যা 4টে হয়তো। একটা বেশি হবে। যদি ত্রিভুজ বলে আর চতুর্ভুজাকার বললে 5টা হয়ে যাবে, যা বলবে তার একটা বেশি হবে। আর প্রিজমের ক্ষেত্রে 2টো বেশি হবে। দেখবে যদি বলে একটি ত্রিভুজাকার প্রিজমের তল সংখ্যা কটা হবে, তখন ত্রিভুজ মানে n=3, প্রিজমের ক্ষেত্রে 2 বেড়ে যাবে, তার মানে 3 + 2, 5টা তল হয়ে যাবে। আর যদি এখানে পিরামিডের কথাটা বলে, তাহলে 3 + 1 মানে 4টে তল হয়ে যাবে। এখানে 2 যোগ হবে, এখানে 1 অ্যাড হবে এক্সট্রা। রেখা, রেখাংশ এগুলো মোটামুটি জানো, তবু একবার আমি বলে যাচ্ছি। হ্যাঁ, সমতল কাকে বলে তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি সমতল কিভাবে বোঝাবে? ইন্টারভিউ জিজ্ঞেস করলো সমতল কি, বলো কিভাবে বলবে? হ্যাঁ, বলো। এর দৈর্ঘ্য প্রস্থ বিশিষ্ট এক এক দ্বিমাত্রিক তলকেই সমতল বলবো। না, তোমাকে সমতল যদি বোঝাতে হয়, এইভাবে বলবে যে আমি সাপোজ দুটো পয়েন্ট নিলাম বা বিন্দু নিলাম, ঠিক আছে? এবার এই বিন্দু দুটোকে আমি যোগ করব। যে লাইনটা পেলাম, দেখো আমি এই হোয়াইট বোর্ডের উপর লাইনটা ড্র করেছি, এই লাইনটা যদি টোটালি এই বোর্ডের উপর থেকে যায়, তাহলে বলবো এই বোর্ডটা একটা তল। বুঝতে পারলে? যে আমি একটা পয়েন্ট নিলাম, এই দুটো পয়েন্ট নিলাম, পয়েন্ট নিতে লাইন টানলাম, এই লাইনটা দেখো হুবহু দেখো এই তলের উপর মিশে গেছে, কোনো অংশ কিন্তু ফাঁকা নেই, সেই জন্য এটা একটা তল বলবো। এবার তলের আবার দুটো ভাগ আছে, তাই তো? একটা সমতল, একটা বক্রতল। তাহলে প্লেনের ডেফিনেশন তাহলে কি হবে? এটা তো প্লেনের ডেফিনেশনও ছিল, দুটো পয়েন্ট যদি নিই আর জয়েনিং লাইনটা যদি তার উপর থাকে তাহলে প্লেন বলে। হ্যাঁ, ওটাও বলতে পারো, দৈর্ঘ্য প্রস্থ থাকবে কিন্তু উচ্চতা থাকবে না, এটাও বলতে পারো। মানে সমতলটাও তো একটা তল, আমি যেটা বললাম হচ্ছে সমতল, এটা আমি যেটা বললাম, বুঝতে পারছো? এটা একটা সমতল, আমি যেটা বললাম, যেহেতু সমতল একটা তল, তাহলে তুমি সমতলটাও বলতে পারো। ঠিক আছে? যে আমি দুটো পয়েন্ট নিলাম, তাহলে লাইন টানলাম, যে লাইনটা যদি টোটালি থেকে যায় সেটাকে সমতল বলতে পারি, কারণ সমতল তলের একটা অংশ। আর একটা বলতে পারো দৈর্ঘ্য প্রস্থ থাকবে, একটু আগেই বললো একজন, অনন্য মনে বললো, যাই হোক, দৈর্ঘ্য প্রস্থ থাকবে কিন্তু উচ্চতা থাকবে না, সেটাকে তল বলা হবে। ঠিক আছে? সেটা ঘরের মেঝে হতে পারে, বইয়ের পাতা, টেবিলের উপরিভাগ, বলের উপরিভাগ। বলের উপরিভাগটা তখন হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থ থাকবে, উচ্চতা উচ্চতা থাকবে না বললে তো 2 ডাইমেনশনাল প্লেন বোঝাচ্ছে, কিন্তু 3D-তেও তো তল বোঝায়, তখন তো আর ওই ডেফিনেশন হবে না। দৈর্ঘ্য প্রস্থ আছে, উচ্চতা নেই, ওরা শুধু 2D-তে হচ্ছে, 3D হলে তো তখন হবে না ওই ডেফিনেশন। না, আপনি যেটা বললেন ওটাই ঠিকঠাক। না গো, একটা ক্ষেত্রফল তো থাকতে হবে, একটা তল মানে তার একটা এরিয়া থাকবে, বুঝতে পারছো? এবার একটা ঘনবস্তু তুমি 3D-তে বলছো, তার মানে সেই ঘনবস্তুটাকে তো আমি তল বলতে পারি না, তার প্রতিটা সাইড এক একটা তল। যেমন আয়তঘনক হলে তার তলগুলো আয়তক্ষেত্রাকার হয়, ঘন হলে তার তলগুলো বর্গাকার হয়, কিন্তু আলটিমেট প্রতিটাকে ওইভাবেই ধরা হয় তল হিসাবে। এবার সমতলের ডেফিনেশনটা হয়তো বেশিরভাগ আসার সম্ভাবনা বেশি, যে দুটো লাইন, দুটো পয়েন্টকে আমরা যখন একটা লাইন দিয়ে মানে জয়েন করবো, সেই লাইনটা যদি টোটালি ওই
ওর মধ্যে থেকে যায়, লাই করে, তাহলে সেটাকে আমরা একটা তল বলবো, সমতল বলবো। আচ্ছা, একটা আমরা জানি কি দুটি সরলরেখা পরস্পরকে কটা বিন্দু ছেদ করতে পারে ম্যাক্সিমাম? একটি বিন্দুতে একটি বিন্দু ছেদ একটি করে। বিন্দুতে কিন্তু আমি যদি বলি যে দুটি বক্ররেখা পরস্পরকে কটা বিন্দুতে ছেদ করতে পারে? অসংখ্য। হ্যাঁ, এইভাবে আমি একটা বক্ররেখা নিলাম, ঠিক একইভাবে আর একটা বক্ররেখা এইভাবে নিচ্ছি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? অসংখ্য বিন্দুতে ছেদ করতে পারে। স্যার হুম, দুটো সরলরেখা কি বললেন ওটা একটি বিন্দুতে ছেদ করতে পারে? হ্যাঁ, দুটো সরলরেখাতে একটাই বিন্দু ছেদ করবে। ইনফাইনাইট নাম্বার অফ কি বলে যদি উইথ কোইনসাইড করে তাহলে? মানে তুমি যেটা বলছো কয়েন সাইডের ব্যাপারটা বলছো? হ্যাঁ, দুটো সরলরেখা যদি কোইনসাইড করে গেলে ইনফাইনাইট হয়ে যাচ্ছে না? ওটা ছেদ করে না, সমাপতিত হবে। ওটা সমাপতিত হবে, ছেদ করে না। ইন্টারসেক্ট মানে ছেদ। ঠিক। আবার তো দুটো সরলরেখা ছেদ নাও করতে পারে, প্যারালাল হলে। ছেদ ব্যাপারটা ছেদ দিয়েই ভাবো। দেখ, হুম, দুটো নন প্যারালাল লাইন বললেই তো হ্যাঁ। তাহলে বলছে দুটি পরস্পর ছেদি সরলরেখা উভয়ে কখনোই অন্য একটি সরলরেখার সাথে সমান্তরাল হতে পারে না। পারে? ধরো এই দুটো না। সরলরেখা ছেদ করেছে, হ্যাঁ, এবার তুমি থার্ড একটা লাইন টানো, তো তৃতীয় একটা লাইন টানো, এদের সঙ্গে কারোর সঙ্গে দেখো সমান্তরাল হবে না, যে কোনো লাইন টানো। এই প্লে ফেয়ার বলে একজন আছেন, মানে আমাদের গণিতজ্ঞ, তার একটা এক্সিওম ছিল, সেটা হচ্ছে বলছে দুটো সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে, তাহলে তৃতীয় সরলরেখা কখনো এদের কারোর সঙ্গে কি হয়? সমান্তরাল হতে পারবে না। মানে যদি আমি এরকম একটা লাইন টানি, দেখো এর সঙ্গে ঠিক গিয়ে ছেদ করে যাবে, এরকম নাও, তাও দেখো ছেদ করবে। মানে এটাই হচ্ছে প্লে ফেয়ারের স্বতঃসিদ্ধ বা এক্সিওম। আচ্ছা, নৈকতলীয় সরলরেখার নাম শুনেছ? বাংলাতে জিজ্ঞেস করলে ইংলিশটা হ্যাঁ, ইংলিশটা বলুন, ইংলিশটা বলুন, এর বাংলা বাংলা বুঝতে পারছি। ধরবে। তুমি বাংলা মিডিয়ামে ফর্ম ফিল আপ করেছো? নৈকতলীয় সরলরেখা। এটা কি নন কোপ্লানার? হুম, নৈকো আর হচ্ছে একতলীয় মানে কোপ্লানার, আর নৈকতলীয় মানে হচ্ছে নন কোপ্লানার। বুঝতে পারলে? তাহলে আইডিয়াটা লেগে গেছে। হুম, কিন্তু এরকম সামনে চলে এলে হুট করে তখন সমস্যা হতে পারে, ওই জন্য এই জায়গাগুলো একটু বলে যাচ্ছে না। এটা হচ্ছে নন একই প্লেন, কোপ্লানার। একই প্লেনে থাকবে না দুটো লাইন। যদি দুই বা তার বেশি সরলরেখা বিভিন্ন তলে অবস্থিত হয়, তাহলে তাদের আমরা কি বলবো? নৈকতলীয় সরলরেখা। টু লাইন। হুম, আচ্ছা, একটা বিন্দু দিয়ে কতগুলো বক্ররেখা টানা যায় বলো তো? একটা বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা টানা যায়, তাহলে একটা বিন্দু দিয়ে বক্ররেখা কতগুলো টানা যাবে? বলো। ইনফাইনাইট, ঠিক আছে। বক্ররেখার ক্ষেত্রে একই কন্ডিশন, এরকম হবে, অসংখ্যই হবে। বাংলা টার্ম কিছু জেনে যেতে হবে, কারণ বলা যায় না হয়তো ধরলো। আচ্ছা, বিন্দু কাকে বলে? ডাইমেনশনলেস জিওমেট্রিক ফিগার। হুম, দৈর্ঘ্য যে জ্যামিতিক চিত্রে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা বেধ কিছুই নেই, তাদের বলবো বিন্দু। মানে বিন্দু হচ্ছে মাত্রাহীন, একটা সাংকেতিক চিহ্ন মাত্র। মানে বাস্তব জীবনে দুটো সমান্তরাল সরলরেখার উদাহরণ দাও তো। বাস্তব জীবনে রাস্তা রাস্তা হ্যাঁ, রেল লাইন, হ্যাঁ, রেল লাইন। পাথ। ইন্টারেস্ট পাচ্ছ তো ক্লাসটা? যদিও স্যার রাস্তা হবে না? হ্যাঁ, রাস্তা হবে তো।
তবে রেল লাইনের যে সমান্তরাল সরলরেখা ব্যাপারটা কিন্তু একটু ভালো হবে, রেল লাইন বললে ভালো হয়। রেল লাইন মানে তো একটা লাইন নয়, দুটো লাইন। আর রাস্তা বললে তুমি দুটো লাইনকে তুমি ক্লিয়ার বোঝাতে পারবে না, বুঝতে পারছো? রেল লাইনটা বলাই ভালো। হ্যাঁ স্যার বুঝেছি। তাহলে বলতে হবে রাস্তা দুধার, টু সাইড হুম, যদি বলতে হয়। এইটা দেখো একটু বোঝাতে সুবিধা হচ্ছে রেল লাইনটা হলে। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, রেখার কোনো নির্দিষ্ট পরিমাপ আছে? রেখা বলছি, এই যে রেখা টানলাম, এর কি কোনো নির্দিষ্ট পরিমাপ আছে? আচ্ছা, রেখা, রেখাংশ, এই তিনটে বিষয় বুঝতে হবে। রেখা, রেখাংশ আর একটা রশ্মি, তাই তো? রেখা মানে হচ্ছে দুদিক এরকম তীর চিহ্ন থাকবে, আর রেখাংশ মানে কোনো তীর চিহ্ন নেই, আর রশ্মি মানে একটা দিকে তীর চিহ্ন থাকবে। যেমন এটা একটা রেখা, কারণ এর বোথ সাইড আমরা ইনফাইনাইট যেতে পারি, তার মানে রেখার কোনো সীমা নেই, অসীম। রেখার এক্সট্রিম পয়েন্ট নেই, রেখাংশের এক্সট্রিম পয়েন্ট আছে। হ্যাঁ, যেমন এ আর বি লিখে দিতে পারি, এগুলোকেও লেখা যাবে। তাহলে এ আর বি রেখাংশ যখন রেখা বোঝাবো তখন এ বি লেখার পর এরকম আমাদের সিম্বলটা থাকবে। আর রেখাংশ যখন বোঝাবো অনলি এ বি, বা আমি প্লেন এরকম দাগ দিতেও পারি, কোনো মার্কিং হবে না। আর রশ্মি মানে ধরো এটা এ, এটা বি, এটা এ বি, এইভাবে লিখবো। মানে এর প্রান্তবিন্দু একটা, আর রেখার প্রান্তবিন্দু নেই, আর রেখাংশের প্রান্তবিন্দু দুটি। এগুলো ছোটো ছোটো জায়গা, আমাদের এগুলো একটু জেনে নিতে হবে। কোনো প্রান্ত বিন্দু নেই রেখার ক্ষেত্রে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আর রশ্মির ক্ষেত্রে একটা মাত্র প্রান্তবিন্দু থাকবে, একটি। আচ্ছা, একটা কোণের ছবি আঁকবো। এগুলো তোমরা জানো, অনার্স পড়েছো তোমরা, আবার জানবে না? সবই জানো, তবু আমার ইন্টারভিউ পারপাসে যদি কিছু কোশ্চেন হয়তো ইনকেস তোমরা দেখে গেলে না, সেই জায়গাগুলো আমি একটু বলে যাচ্ছি। আচ্ছা, এই কোণটা কী ধরনের কোণ বলো তো? প্রবৃদ্ধ কোণ, তাই তো? স্থূলকোণ। স্থূলকোণ, হ্যাঁ। আর এই দিকটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, নাকি? এবার আমি একটা রেখা নিলাম এইভাবে, তাহলে এটাকে অন্তঃকোণ হিসাবে ধরছি, তাহলে এটা বহিঃকোণ, তাই তো? এটা অন্তঃকোণ। এটা কি ঠিক লিখলাম আমি, বহিঃকোণ অন্তঃকোণের বিষয়টা? না স্যার, এটা সন্নিহিত কোণ। না স্যার, হ্যাঁ সন্নিহিত কোণ। আচ্ছা, বহিঃকোণ পুরো বাইরে। আর এটা সন্নিহিত কোণ হলো। অন্তঃকোণ বহিঃকোণের কনসেপ্টটা কখন আসবে? ত্রিভুজের ক্ষেত্রে। না, ওটা হচ্ছে, বলি, আমরা বলছি না অন্তঃকোণ, এটা বহিঃকোণ। অন্তঃকোণের বহিঃকোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয় না? হ্যাঁ স্যার। এই কনসেপ্টটা রাখবে, দেখো এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানটা হয়তো অনেকে গোলমাল হতে পারে। তার মানে আমি ধরি সাপোজ একটা রেখা নিলাম, এ বি একটা রেখা নিলাম। এই এ বি রেখাটাকেই আমি যদি বিপরীত দিকে বাড়াই, ঠিক আছে, তাহলে আগে আগে অ্যাঙ্গেলটা আমাকে আঁকতে হবে। এটা একটা অ্যাঙ্গেল আমি নিলাম, তাহলে এটা একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। যাই হোক, এইবার এই এবিটাকে আমরা যদি বিপরীত দিকে বাড়িয়ে দিই, তখন এ হয়ে গেল অন্তঃকোণ, আর এই দিকটা হয়ে গেল বহিঃকোণ। স্যার, অন্তঃকোণ হতে গেলে পরে ওই মানে ক্ষেত্রটাকে সীমাবদ্ধ হতে হবে তো। সীমাবদ্ধ না হলে পরে সেটা স্যার অন্তঃকোণ হয়? হ্যাঁ, হবে তো। কোনো ক্ষেত্র যদি সীমাবদ্ধ না হয়। না, হবে, মানে এটা ত্রিভুজ দিয়ে আমরা মানে পড়েছি, কিন্তু আলটিমেট এই অন্তঃকোণ প্লাস বহিঃকোণ 180 ডিগ্রি হলেই হবে। সম্পূরক। ওইখান থেকে অন্তঃকোণ বহিঃকোণের কনসেপ্টটা আসছে। মানে একটা বাহুকে ধরো আমি এইদিকে বর্ধিত করলাম, এটা সাপোজ এটা সি, এটা ডি, এইভাবে হয়তো বাড়ানো হয়েছে এই অংশটা, এই পয়েন্ট থেকে, ঠিক আছে? মানে এই বাহুটাকে যখনই তুমি এদিকে বাড়াবে, দেখো এই যে বহিঃকোণ
আর অন্তকোণ কনসেপ্টে চলে আসছে, তার মানে একটা সরলকোণ হয়ে যাচ্ছে টোটালটা, সেই হিসেবে এটা আসছে। চলো ছেদক কাকে বলে? ছেদক বা ভেদক? একাধিক কি সমান্তরাল সরলরেখাকে, এরকম আমি ধরো এগুলো সব সমান্তরাল, একাধিক সমান্তরাল সরলরেখাকে যে রেখা ছেদ করে তাকেই বলবো ছেদক বা ভেদক। মানে একাধিক সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা যদি ছেদ করে সেই সরলরেখাটাকে বলবো আমরা ছেদক ওই সরলরেখাটাকে, ওই সরলরেখাগুলো। ঠিক আছে, আর মোটামুটি বেসিক জায়গাগুলো কি আছে, আগে কিছু বলা হয়েছে। আচ্ছা এই কাঁটা কম্পাস বলি না আমরা, ওটার ইংরেজি নামটা কি গো? জানো? জ্যামিতি বক্সে আছে কাঁটা কম্পাস, এটাকে ডিভাইডার বলা হয়। এর কাজ কি? ডিভাইডারের কাজ কি?